আমাদের ফটোশপের এই যে মেন মানে ক্যানভাসে আমরা চলে এসেছি, আর আমাদের এই ডকুমেন্টটা আমাদের যেটা ক্রিয়েট করলাম এখন, সেটা আমাদের এখানে খুলে গেল। ঠিক আছে? তো আজকে আমরা ফটোশপের ৩ টে টুলস নিয়ে আমরা ডিসকাস করব। আমি ৩ টে টুলস এমন করে পছন্দ করেছি, কারণ আমাদের ৭ দিনের মধ্যে ক্লাস করতে হবে। আর বেসিক জিনিসটা সবাইকে শেখাতে হবে। আর এই যে টুলস গুলো আছে, আর এক দিন যে আমরা ১ ঘন্টা ৪৫ মিনিট যাই হোক যে সময়টা আমরা মানে এই ক্লাসের পেছনে দিচ্ছি, সেই সময়টা যাতে ইউটিলাইজ ঠিকমতো করা যায়। তো যার কারণে তো আমি এই ৩ টে টুলস ইউজ করেছি। কারণ এগুলো খুব বেসিক টুল। আর এগুলো খুব একটা মানে মানে বিশাল কিছু ব্যাপার নয়। মানে এগুলো হচ্ছে সব মানে নরমাল টুল, একদম খুব সিম্পল জিনিস তো। তো এরকম সেই জন্য আমি এই ৩ টে একসঙ্গে আজকে মানে বলে দেবো, এটা ঠিক করেছি। যাই হোক, তো আমরা এখন এখানে মুভ টুল, কালকে কোন টুলস এর নাম কি সেইগুলো আমি বলছিলাম, এবং সেই টুলগুলোর ছোট ছোট করে একটা ওভারভিউ দিয়েছিলাম যে কোন টুলটার কি কাজ আছে। তো এই এই যে প্রথমেই যে টুলটা আছে, এই যে মানে ৪টে অ্যারো দেওয়া, তো এই এর কাছে যখনই নিয়ে যাচ্ছি তখন দেখুন একটা ছবি বা ভিডিও ভেসে উঠছে। যে এই যে একটা মানে কচ্ছপের ছবিকে সরাচ্ছে, এ করছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে মুভ টুল। আমাদের ফটোশপে যখন আমরা কাজ করব, সব থেকে বেশি ব্যবহার হয় এই মুভ টুলে। সব থেকে বেশি ব্যবহার হয় মুভ টুলে। তো এইটা সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে এই টুলটার ব্যবহার সব থেকে বেশি হয়। কারণ হচ্ছে এখানে এই মুভ টুলটার উদাহরণ দেখাতে গেলে আমাকে কয়েকটা এলিমেন্ট বা কোনো কয়েকটা জিনিস আমাকে ফটোশপে ওপেন করে নিতে হবে। মানে আমার এমন একটা ফাইল বা এমন একটা ডকুমেন্ট ওপেন করতে হবে যার মধ্যে মাল্টিপল লেয়ার থাকবে। মানে এইটা তো আমরা জাস্ট একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি বা একটা পেজ নিয়েছি। যেই পেজটা শুধু মানে যখনই আমরা নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করব বা নতুন পেজ যখনই কিছু নেব যেখানে শুধু সিঙ্গেল লেয়ার আমরা ওপেন করব, তখন কিন্তু সেটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসাবে কিন্তু ওপেন হবে। এটা একদম প্রথম দিনকে বলেছি। দেখো, ব্যাকগ্রাউন্ড বলে এই লেয়ার প্যানেলেতে কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখাচ্ছে, আর ওটা লক হয়ে আছে। কারণ আমরা তো মানে মহাশূন্যে বা একদম পুরো প্লেন সারফেস এর মধ্যে তো কিছু আঁকতে পারি না। আমাদেরকে কিছু লিখতে গেলে বা কোনো কিছু আঁকতে গেলে আমাদের একটা পেপার বা একটা ক্যানভাসের প্রয়োজন হয়। তো আমরা যখনই নতুন কিছু ডকুমেন্ট ক্রিয়েট করব, সেইটাই কিন্তু প্রথম যেই জিনিসটা, আমরা যদি ছবি একটা ওপেন করি, সুতরাং মানে জাস্ট উদাহরণস্বরূপ আমি এখানে একটা যে ছবি আছে ধরুন, এইটাকে আমি যদি মানে জাস্ট ওপেন উইথ মানে এই যে এখান থেকে ধরে নিয়ে আমি এই ফটোশপের উপরের দিকে এমনি জাস্ট ছেড়ে দিলাম, একদম উপরের দিকে ছাড়লাম। আবার ক্যানভাসের এই মাঝখানটা ছাড়লে কিন্তু আবার এই ডকুমেন্টের উপরেই ওইটা আবার ফের লেয়ার হিসাবে খুলে যাবে। এই ছবিটাকে জাস্ট নর্মাল ভাবে আমি কিন্তু ফটোশপের মানে এই মেনু বারের উপরটাই করে ফেললাম, যখন ক্যানভাসের মধ্যে ফেলিনি কিন্তু। ছবিটাকে ধরে জাস্ট এই ছবিটাকে ধরে আমি এই উপরেতে এই যে কপি বলে একটা সাইন চলে আসছে ওখানেতে ফেলেছি কিন্তু। এই উপরের দিকটা ফেলার পরে কিন্তু ছবিটা আমার এরম ভাবে খুললো, ছবিটা একটা ডকুমেন্ট হিসাবে খুললো। সেটাই কিন্তু আমার ক্যানভাস এইটাই সেই জন্য এটা সিঙ্গেল লেয়ার হিসাবে খুলেছে, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসাবে খুলেছে। এবং এই মানে লেয়ারটা লক এখানে হয়ে আছে। তো এটা এগুলো মাথায় রাখতে হবে একটু। জাস্ট এটা মানে এটা বলার জন্যই আমি একটা এই ছবিটাকে ওপেন করলাম। এবার আমি যদি এই এই ছবিটাকে নিয়ে আমি এই যে ব্ল্যাঙ্ক এখানে যে লেয়ারটা নিয়েছিলাম, এখানেতে অনেকটা বড় ছবি ওটা। আমি ছোট ছোট কয়েকটা এলিমেন্ট এখানে নিই, যেমন হচ্ছে এই মিকি মাউসের ছবিটা এখানে নিলাম। মুভ টুলের কাজ যেটা একদম খুব সিম্পল। আজকে ক্লাসটা খুব বেশি লম্বা হবে না। একদম যারা আহ, মানে একদম যারা মানে ফটোশপ সম্বন্ধে যাদের আইডিয়া আছে, যারা ফটোশপ এর কাজ ফাজ করতে জানেন টুকটাক, তাদের কিন্তু একটু বোরিং লাগলেও লাগতে পারে। কিন্তু যারা একদম ফটোশপ জানেন না বা ফটোশপে যাদের আইডিয়া একদম নেই, তো তাদের জন্য আমরা বেসিক্যালি যারা একদম বেসিক জিনিসটা যাতে সবাই জানতে পারে, যারা কোনোদিন ফটোশপ ইউজ করেনি, ফটোশপ ঘাটেনি বা ফটোশপে কোনোদিন কাজ করেনি, তাদের জন্য মূলত বিষয়গুলোকে পুরো একদম মানে জিরো থেকে একদম সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, এইটাও একটা এখানে আমার এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে সাদা ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার এখানে যেমন আছে তার উপরে এই মিকি মাউসের একটা ছবি আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরুন উম একটা কিছু নিয়ে নিতে হবে, আর একটা দুটো কিছু ওটা নিয়ে জাস্ট দেখাচ্ছি। এখানে আর একটা এলিমেন্ট ধরুন, এইটা একটা আছে ধরুন। ঠিক আছে? তো আমি একটা মানে এই একটা মানে মুভ টুলের কাজ আমরা আজকে প্রথমে ৩ টে টুলের মধ্যে মুভ টুলের কাজটা আগে দেখাবো।
তো মুভ টুলটা আমরা এখানে নিলাম। এখানে ধরুন এই ডকুমেন্ট আমাদের আছে, এইটা আমরা এই সব কিন্তু এই যে আমি এইটাই ক্লিক করছি যখন এটাকে এই যে সরাচ্ছি এ করছি, এটা কিন্তু সব মুভ টুল দিয়ে। এই যে আমাদের চারটে প্লাস চিহ্ন মতো প্রথম যে টুলটা আছে, এই টুলটার শর্টকাট কি হচ্ছে ভি। এখানে এই দেখুন মুভ টুল, এখানে বক্সের মধ্যে ভি লেখা উঠছে, মানে হচ্ছে এটা ফটোশপের ডিফল্ট ডিফল্ট শর্টকাট কি হচ্ছে ভি। কারণ আমরা যখন ফটোশপে কাজ করব তখন আমাদের কিন্তু ডিজাইন করার জন্য বারবার এইখানে গিয়ে ক্লিক করে এখানে মাউস পয়েন্টটাকে নিয়ে গিয়ে, কারণ আপনি তখন বিজি থাকবেন এই যে আপনার ক্যানভাস বা এই যে আপনাদের আর্ট বোর্ডে যে ডিজাইন করবেন, তখন আপনার এই মাউস পয়েন্ট নিয়ে আপনি এখানে ব্যস্ত থাকবেন। কিন্তু আপনাকে মুভ টুলটাকে সিলেক্ট করার জন্য আপনাকে মাউস নিয়ে গিয়ে এখানে এই যে সিলেক্ট করা বা এখানে এইভাবে সিলেক্ট করা, সেই সময়টুকু পাবেন না, কারণ আপনার কাজের স্পিড বাড়বে তখনই যখন আপনি শর্টকাট কি গুলো জানতে পারবেন। তো এই ভি হচ্ছে আমাদের মুভ টুলের শর্টকাট, শর্টকাট কি যেটা বলে কিবোর্ডেতে আপনি আমি এটা এ করলাম, এই যে রেক্টাঙ্গুলার মার্কিং টুলটা আমি সিলেক্ট করলাম, ধরুন এখানে সিলেক্ট মাউস দিয়ে আমি ক্লিক করে এখানে এই ল্যাসো টুলের উপরে ক্লিক করেছি, এখানে এটা সিলেক্ট হয়ে আছে এখন, এই যে এখন এটা সিলেক্ট হয়ে আছে। কিন্তু আপনি ধরুন এবার এখান থেকে এই যে আপনি সিলেকশন ফিলেকশন এখানে ধরুন করছিলেন, এবার এটাকে আপনি সরাবেন। হ্যাঁ, এই যে এই যে এলিমেন্টটা, এই যে একটা একটা মানে মানে দরজার মতো একটা একটা এই যে শেপ এখানে আছে, একটা মিনার মতো আছে, এটাকে আপনি সরাবেন। তো আপনাকে এখানে গিয়ে এখানে গিয়ে আপনি এখানে ক্লিক করলেন, তারপরে দেখুন এখানে এই যে চারটে এই যে একটা বক্স চলে আসলো, একটা লাইন চলে আসলো, মানে হচ্ছে এই লেয়ারটাকে আপনি সিলেক্ট করে রেখেছেন। আপনি এবার এইটাকে এর উপরে ক্লিক করে এদিক ওদিক যখন সরাবেন, তখনই হচ্ছে আপনার এই মুভ করা, মুভ টুলের মানে মানে নামটাতেই মনে হচ্ছে না যে মুভ করার জন্য আর কি ব্যাপার। এটা হচ্ছে এই যে মুভ টুলটা দিয়ে আমরা কিন্তু কোনো কিছু আমাদের যে সমস্ত ডিজাইনের মধ্যে এলিমেন্ট থাকবে সেগুলোকে আমরা এদিক ওদিক সরাবো। ঠিক আছে, তো মুভ টুলের এবার ধরুন এই যে আমি এখন এই লেয়ারটা এখানে এই যে ডান দিকে যে লেয়ারটা আছে, এই লেয়ার প্যানেল আছে, আপনি যখন দেখুন এই যে পিএনজি এইটার উপরে ক্লিক করা আছে, এখানে হাইলাইট হয়ে আছে এই লেয়ারটা, তার মানে হচ্ছে এই লেয়ারটা আমার সিলেক্ট হয়ে আছে। এই যে এই শেপটা আছে একটা মিনারের মতো শেপ, এইখানে যখন এই লেয়ারটা সিলেক্ট হয়ে আছে আর এখানে এই বক্সটা দেখাচ্ছে। হ্যাঁ, এই বক্সটা হয়তো সবার দেখাবে না, তার কারণ সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম যে প্রত্যেকটা টুলস এর একটা করে মানে অপশনস আছে। এখানে হচ্ছে এই অপশন বার বলেছিলাম, এখানে যেমন মেনু বার, টুল বার, লেয়ার প্যানেল, এটা হচ্ছে অপশন বার। তো এখানে দেখুন শো ট্রান্সফর্ম কন্ট্রোল, শো ট্রান্সফর্ম কন্ট্রোল এখানে এই চেক দেওয়া আছে, এখানে ক্লিক করা আছে, এখানে রাইট চিহ্ন দেখাচ্ছে। এটা আমি যখন ক্লিক করে দেবো তখন কিন্তু এই মানে এই বন্ডিং বক্সটা কিন্তু আর শো করছে না, বা ট্রান্সফর্ম যে এই যে একটা বক্স মতো দেখাচ্ছিল যে কোন লেয়ারটা আমার সিলেক্ট করা আছে, আমি এই জিনিসটা চেক করে রাখি। কারণ কারণ হচ্ছে এটা বুঝতে সুবিধা হয় কোন লেয়ারটা আমার সিলেক্ট করা আছে। এখানে এই যে লেয়ারটা এখানে হাইলাইট হয়ে আছে, এই লেয়ারটা আমার হাইলাইট হয়ে আছে, এই লেয়ারটা কোন লেয়ার সেটা আমি ক্যানভাসের মধ্যে তখন এখানে যখনই ক্লিক করছি তখন কিন্তু এখানেতে এই বক্সটা চলে আসছে যে এই লেয়ারটা আমার সিলেক্ট করা আছে। এবার আমি ধরুন এই ডিজনি মিকি মাউস বলে এখানে যে লেয়ারের নাম দেওয়া আছে, এখানে আমি যখন ক্লিক করলাম তখন দেখুন এই এই বক্সটা কিন্তু এখানেতে সিলেকশনটা এখানে দেখাচ্ছে। এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটা অন করা আছে বলেই এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের ফটোশপে যখন এটা আপনারা এখন দেখবেন, বা আপনার যদি এখন ফটোশপ ওপেন করে রাখেন তখন একবার এটা করে দেখুন। এই যে আমি আনচেক করে দিলাম, এটা চলে গেল। তো এটা চেক যখন চেক মার্ক করে রাখবেন তখন কিন্তু এই বক্সটা আপনাদের শো করবে। এবার যখন আপনি অনেক ভারী ডিজাইন করবেন তখন অনেক সময় এই বক্সটার জন্য মানে ডিজাইনটা দেখতে কেমন লাগছে, একটুখানি অড দেখতে লাগে, তখন এইটাকে হাইডও করা যায়, আপনি এইভাবে হাইড করে দিতে পারেন। ঠিক আছে, তো বিষয় হচ্ছে এইটার হাইড করার শর্টকাট কিও আছে, আমি বলছি ওইগুলো। যেমন ধরুন এইটা এই যে আপনার এই যে বক্সটা এই যে আসছে ট্রান্সফর্ম কন্ট্রোল, এটা হাইড করার জন্য আলাদা শর্টকাট কি আছে, কন্ট্রোল এইচ টিপলে এটা হাইড হয়ে যায়, আবার ফের কন্ট্রোল এইচ টিপলে আবার চলে আসে। আমি কিন্তু কিবোর্ডেতে টিপছি, আপনারা কিবোর্ড তো আমি মানে দেখাতে পারবো না, কিবোর্ডেতে এটা আমি টিপছি বলে আসতে যাচ্ছে। যাই হোক, তো আপনারা ম্যানুয়ালি এখান থেকে ওটা চেক আনচেক করে এটাকে আনতে পারবেন। এবার কোন লেয়ারটা আপনার সিলেক্ট করা আছে সেখানে আমি যখন যে লেয়ারটা সিলেক্ট এই যে এইটাই ক্লিক করছি, দেখুন এখানে লেয়ার প্যানেলেতে এখানে কিন্তু এটা সিলেক্ট হাইলাইট হয়ে যাচ্ছে। মিকি মাউসের উপরে ক্লিক করছি, মিকি মাউস হাইলাইট হয়ে যাচ্ছে। তো মূলত আমার কাজ হচ্ছে আপনি যখন ডিজাইন করছেন তখন ডিজাইনের উপরে, আমি কিন্তু ফটো এডিটিং এর কথা এখন বলছি না, আমি মানে এইগুলো একদম বেসিক যে এডিটিং এর জন্য যে মুভ টুলের দরকারগুলো যেগুলো পড়ে সেটা বোঝানোর জন্য কিন্তু আমি এই দুটো ছবি নিয়েছি। এই যে
আমি মুভ টুলটা সিলেক্ট করে আছি, আমি সেই আমার যে জিনিসটাকে সরানোর দরকার তার উপরে ক্লিক করে টিপে ধরে যখন আপনি এইটা নিয়ে এদিক ওদিক আপনি সরাতে পারবেন বা মানে এদিক ওদিক নিয়ে যেতে পারবেন। এবার ধরুন আপনার এটা তো হলো মুভ টুলের একটা কাজ যে একটা এলিমেন্টকে বা একটা সাবজেক্টকে বা একটা মানে আমার ডিজাইনের একটা পার্টকে আমি এদিক ওদিক সরানোর জন্য বা সেটাকে ধরে বা একটা লেয়ারকে এক জায়গা থেকে অন্য জায়গায় মানে প্লেস করার জন্য আমি মুভ টুল দিয়ে করি। এবার এটা দিয়ে আরেকটা কাজ হয়, এই যে যখন আমরা এই এই লেয়ারটাকে সিলেক্ট করেছি তখন এই যে বক্সটা দিচ্ছে এই বক্সের মধ্যে আপনারা কিন্তু দেখবেন চারটে কোণে চারটে ছোট ছোট ডট বা বক্স, ছোট ছোট স্কোয়ার বক্স দেখাচ্ছে, প্লাস এই মাঝখানেতে বক্স গুলো দেখাচ্ছে। এই বক্স গুলোরও কাজ আছে। তো এই বক্স গুলো ধরে আপনি কিন্তু এই যে আপনি যখন এই 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 বক্সে ক্লিক করলেন বা এই লাইনটায় আপনি যখন ক্লিক করলেন, এই যে এই ট্রান্সফর্ম কন্ট্রোল, এই যে বাউন্ডিং বক্স বা বাউন্ডারির মতো যেটা এই যে বক্সটা যেটা দেখাচ্ছে এই এর উপরে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখুন এখানে রাইট চিহ্ন ক্যান্সেল এরকম একটা বিষয় আসলো, যাই হোক। তো এইটা আবার ট্রান্সফর্ম করার জন্য মানে ছোট বড় আপনি কিন্তু এখান থেকে এই যে তীর চিহ্ন, এখানে এটা যখন আমি এই বাইরে নিয়ে যাচ্ছি এটা কিন্তু মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ফির যখন এই কোনটায় আমি নিয়ে যাচ্ছি তখন এটা অ্যারো দেখাচ্ছে মানে বড় করার ছোট করার। এবার ওখানে কোণে ধরে আপনি ছোট বড় করতে পারবেন। আপনার ছবিটাকে ধরুন ছোট করার প্রয়োজন আছে, ধরুন এখানে আপনি এটাকে বসাবেন, হ্যাঁ, তো আপনি এরকম ছোট করে বসাতে পারেন। আবার ধরুন আপনার এটাকে বড় করার প্রয়োজন হচ্ছে, আপনি এই দিকে বড় করতে পারেন, হ্যাঁ, এই দিক দিয়ে ধরেও এটাকে বড় করতে পারেন। ঠিক আছে? এবার এখানেতে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, এই যে এই জায়গাটা ধরেও আপনি উপর দিকে বড় করতে পারেন, নিচের দিকে বড় করতে পারেন। এবার একটা জিনিস দেখুন, আমি যখন এই যেদিকেই আমি বড় করছি কিন্তু সমানভাবে মানে এই সেম রেশিওতে ছবিটা কিন্তু বড় ছোট হচ্ছে। তার কারণটা হচ্ছে এখানে এই যে উইথ, এখানে ডাব্লিউ ফর উইথ আর এইচ ফর হাইট, এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে। আর মাঝখানে একটা চেনের মতো চিহ্ন দিচ্ছে, উপরে অপশন বারেতে আপনারা দেখলে বুঝতে পারবেন এই চেনটার উপরে ক্লিক করা আছে। ক্লিক করা আছে মানে হচ্ছে কি এর হাইট আর উইথ এর মধ্যে যে রেশিও আছে, এটা যদি 1:2 এ থাকে বা যে মানে যেই রেশিওতে আছে বা যেই কি বলবো উম, মানে যেই অনুপাতে এই ছবিটা আছে সেটা কিন্তু সেইভাবেই আমাদের বড় ছিল। আমি কিন্তু এটা এরকম ছিল, এটা আমি ক্লিক করে হাঁটিয়ে দিলাম এই চেইনটাকে, তখন আপনি দেখুন এটা কিন্তু আমাদের ফ্রি ট্রান্সফরমেশন হচ্ছে। কিন্তু এই যে ছোট বড়টা হচ্ছে দেখুন এইটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, তারপরে এইদিকে এই চওড়া হয়ে যাচ্ছে। আমি যদি এই জায়গাটা ধরে বড় করি এই দেখুন লম্বা হয়ে যাচ্ছে, তাই না? এবার আমি যদি ছোট করি এরকম বেটে হয়ে যাচ্ছে, বা এইদিকে সাইডে করছি এইদিকে মানে একটা মানে সরু হয়ে যাচ্ছে বিষয়। তো আমি এবার এটা করলাম এবং এখানে ক্যান্সেল করে দিচ্ছি, এখানে ক্যান্সেল করে দেওয়ার পরে আবার ফের পূর্বের অবস্থায় ফিরে এলো। এবার আমি ফের আবার এই যে লাইনটা আছে লাইনেতে যখনই নিয়ে যাচ্ছি দেখুন মাউস কার্সারটা আমার কিন্তু চেঞ্জ হয়ে একটা অ্যারো, দুটো অ্যারো দেখাচ্ছে মানে ছোট বড় করার যে অ্যারো যেটা, সেই অ্যারো চিহ্নটা আসছে। আমি তখন এই অ্যারোটাই ক্লিক করলেই এই বক্সটা কিন্তু তখন এই যে মানে ছোট বড় করার এই যে অপশনটা, এটা কিন্তু অটোমেটিক আমি মাউস ক্লিক করে নিই, কিন্তু আমি জাস্ট একবার ক্লিক করার পরে এই যে নাড়াচ্ছি এটা হচ্ছে। এবার ধরুন আপনি ক্লিক করে এবার এই দিকটা আপনি বড় করতে চান না, একবার ক্লিক করে নিতে পারেন এখানে, এই যে ক্লিক করে নিলেন এটা কিন্তু ফ্রি হয়ে গেল। এই জায়গাটা কি ক্লিয়ার? আমাকে একটুখানি সবাই রেসপন্স করো, তাহলে আমি জায়গাটা মানে আরেকবার ভালো করে বলতে পারবো। সবাই একটু একটু জাস্ট আমাকে একটুখানি ভয়েস ভয়েস দাও। মানে এই ট্রান্সফর্ম কন্ট্রোলটা এই মুভ টুল দিয়ে এই যে যে যতটুকু বললাম ততটুকু কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে বোঝা গেছে। কমপ্লিকেটেড লাগছে না তো? মানে না না না, একদমই না। ঠিক আছে। তো ধরো এবার আমি এই লেয়ারটা আমার সিলেক্ট করা ছিল, এই সাইজটাই আমার ধরো এখানে দরকার। হ্যাঁ, এবার আমি এটাকে সরিয়ে নিই। হ্যাঁ, এই সাইজটা আমার মিকি মাউসের সাইজটা আমার এতটুকু দরকার ছিল, এতটুকু রাখলাম। এবার আমার ধরো মিনারটাকে একটু বড় করার প্রয়োজন। এবার মিনারটাকে যে বড় করব, এখানে আমি যখন ক্লিক করলাম এটা হলো। এবার আমার মিনারটা যেন যাতে এটা এদিক ওদিক ছড়িয়ে না যায় সেই জন্য আমি কিন্তু এই লিঙ্ক যে করা আছে এখানে যে চেনটা আছে এই চেনটায় ক্লিক করলাম। চেনটায় ক্লিক করার কারণে এটা কিন্তু সমানভাবে বড় হচ্ছে। এবার এটারও আবার একটা শর্টকাট কি আছে, এই আপনাকে এরকম যদি ফ্রি থাকে, এটা ফ্রি থাকে ধরুন, আর এখানে যদি চেনটা যদি আপনার আনলক করা থাকে তারপরেও আপনারা কিন্তু এটাকে সমানভাবে মানে
চারিদিক যে এই যে সেম রেশিওটাকে ধরে আপনি বড় করতে পারেন, তার জন্য আপনাকে কি করতে হবে, কিবোর্ডেতে শিফট কি টিপে ধরতে হবে। শিফট কি টিপে ধরে আপনি যদি এটাকে বড় করেন, শিফট কি, ঠিক আছে, কন্ট্রোল, তারপরে যেমন শিফট, তো কন্ট্রোলের উপরেতেই শিফট কি আছে দেখবেন কিবোর্ডেতে, শিফট কি ধরে যখনই আপনি টিপবেন তখন কিন্তু সমানভাবে আপনার মানে এটা ছোট বড় হবে। আমি শিফট কি ছেড়ে দিলাম, এখানে অটোমেটিক, এখন আমি ক্লিক করিনি কিন্তু এটা এই লকটা দেখুন আনলক দেখাচ্ছে। আবার এই শিফট কি টিপছি, এখানে এই যে এটা ধরলাম আগে আমি, দেখুন ওখানে আমি মানে ওই আনলক করা আছে, আর আমি কিবোর্ডেতে শিফট টিপলাম, এবার অটোমেটিক এটা আবার ফের কিন্তু ওই সমান ভাবে একবার ছোট বড় হচ্ছে। তো এখন অতটা ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমি যতটুকু জাস্ট এটা বলছি যে মুভ টুলের কাজ হচ্ছে এরকম কোনো একটা অবজেক্টকে ছোট বড় করতে পারবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এবার মুভ টুলের কাজ আপাতত এটাই। এবার মুভ টুলের কাজ এটাই। এবার মুভ টুলের এখানে দেখুন আরেকটা টুল আছে মুভ টুলের মধ্যে, এখানে হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ডটা কি, আর্টবোর্ড হচ্ছে, আমি আর্টবোর্ডটা জাস্ট এখানে ক্লিক করি তবেই বুঝতে পারবেন। হুম, এখানে এই যে মুভ টুলে ক্লিক করলাম, মুভ টুল আমার সিলেক্ট হয়ে আছে। এবার আমি আর্টবোর্ডটাই ক্লিক করলাম। আর্টবোর্ডটা হচ্ছে এখানে আপনি পাশে, আমি জাস্ট একটু ড্র করে নিচ্ছি, একটা আর্টবোর্ড বানিয়ে নিচ্ছি, আর্টবোর্ডটাও বোঝাতে পারবো না। যাই হোক, এখানে বাইরে বেরিয়ে গেলেও, হ্যাঁ এই আর্টবোর্ডটা আমার, এই দেখুন এখানে লেখা দেখতে পাচ্ছেন আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2। এটা হচ্ছে আর্টবোর্ড হিসাবে, মানে আর্টবোর্ড বলতে হচ্ছে আপনার যে পেজটা, মানে আপনি কোনো কিছু একটা ড্রয়িং করছেন বা কোনো কিছু একটা আর্টওয়ার্ক ডিজাইন করছেন বা আর্টওয়ার্ক বানাচ্ছেন, তো আপনি সেই ডিজাইনটাকে ধরুন একই টাইপের দুটো ডিজাইন বানাচ্ছেন বা সেম ডিজাইন ধরুন, জাস্ট মানে একটা আপনি এমন একটা ডিজাইন করছেন, অনেক সময় দেখবেন আপনারা কোকা কোলা, পেপসি বা বিভিন্ন কোম্পানির থাকে মানে ডিজাইন থাকে, মানে বিভিন্ন দোকানেতে উপরে লেখা অ্যাডভার্টাইজমেন্ট থাকে না, কিন্তু তার নিচে ছোট করে মানে দোকান, সেই যে দোকানেতে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে বা অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে সেই দোকানের নামটা লেখা থাকে। এটা দেখেছেন নিশ্চয়ই। তো সেই ধরনের কোনো আর্টওয়ার্ক মানে যদি হয়, বা ধরুন সোশ্যাল মিডিয়ায় ক্যারাজুয়াল পোস্ট বলে একটা হয়, সেই পোস্টার গুলো যদি ধরুন আপনি ডিজাইন করেন, হ্যাঁ, সেই পোস্টারের ক্ষেত্রে কি হয়, একটা লম্বা ছবি, মানে ইনস্টাগ্রামেতে দেখবেন একটা গোটা ছবি কিন্তু কেটে কেটে পোস্ট হয়েছে, মানে সোয়াইপ লেফট করলে আমরা অর্ধেক অর্ধেক করে দেখতে পাই, তো সেই সমস্ত পোস্ট গুলো কিন্তু এই আর্টবোর্ড এরকম পরস্পর পাশাপাশি রেখে কিন্তু বানানো হয়। আর্টবোর্ডটা আমরা সবসময় প্রয়োজন পড়ে না, আর্টবোর্ড বিশেষত ফটোশপে যখন আপনি কোনো কিছু ডকুমেন্ট তৈরি করছেন, মানে পিডিএফ ডকুমেন্ট আমরা যেমন পেজ ওয়াইজ দেখি 1 2 3 4 এরকম করে পেজ পেজ যেরকম থাকে, তো এরকম আর্টবোর্ড ওই জন্যই ব্যবহার করা হয়, মানে পিডিএফ বানানোর জন্য। তো ফার্স্ট পেজে এটা রাখলেন, সেকেন্ড পেজে এটাকে রাখলেন, 3 নম্বর একটা আর্টবোর্ড নিলেন, সেই 3 নম্বর আর্টবোর্ডেতে সেই পেজটা রাখলেন, এরকম পরস্পর করে। এখানেতে আমরা ফের ফাইল সেভ করার ব্যাপারটা যখন যাবো সেই জায়গাটাই, মানে কিরম ভাবে আর্টবোর্ডকে, এই যে আর্টবোর্ড টু পিডিএফ, এই যে আর্টবোর্ডস টু পিডিএফ বলে এই যে অপশন আছে, এখানে ক্লিক করলে তখন পরস্পর পেজগুলো আপনার কিন্তু পিডিএফ আকারে আপনার কিন্তু সেভ হবে, ঠিক আছে। তো সেভের জায়গাটা যখন যাব, সেভ এক্সপোর্ট, তখন আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো। তো আর্টবোর্ড বিশেষত হচ্ছে আমরা যেটার উপরে ডিজাইন করব। তো আর্টবোর্ড আমরা যদি শুধু একটা ড্রয়িং বা একটা আর্টওয়ার্কের উপর আপনারা কাজ করি, তাহলে আমাদের সিঙ্গেল যে ক্যানভাসটা থাকবে তার উপরে যে মানে আমরা ড্রয়িং করব, সেটা আমরা ক্যানভাস হিসাবে নিতে পারি। এবং কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা পিডিএফ বানাবো বা কোনো ক্যারাজুয়াল পোস্ট বানাবো, সোশ্যাল মিডিয়া যে ইনস্টাতে পোস্ট হবে, মানে 10টা পোস্ট হয় একসঙ্গে, তো সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট হয় যেটা ক্যারাজুয়াল পোস্ট হিসাবে পোস্ট করার জন্য, বা অনেক ক্ষেত্র হয় যে পিডিএফ বানানোর জন্য আর্টবোর্ডের প্রয়োজন পড়ে। তো এটা ন্যাচারালি সবাই করে না, আহ, খুব রেয়ার ইউজ হয়, তবুও এখানে যেহেতু আছে সেই জন্য আমি এই বিষয়টা দেখালাম। আমরা আর্টবোর্ড থেকে চলে যাই, আমরা আগের অবস্থায় ফিরে আসি, আমরা এই ক্যানভাসে আবার চলে আসলাম। তো মোটামুটি আমাদের মুভ টুলের এই দুটো জায়গা, মুভ টুলের দুটোরই শর্টকাট কি হচ্ছে ভি, এটা যদি সিলেক্ট করা থাকে আপনি যখনই কিবোর্ডে ভি টিপবেন তখন আর্টবোর্ডের জায়গায় চলে যাবে। আর এখানে মুভ টুল এই যে আছে,
মুভ টুলটা আপনার কিন্তু সবসময় ব্যবহার হবে। মুভ টুলের শর্টকাট কি হচ্ছে ভি। আপনি ধরুন এখানেতে এইটা আমরা মোটামুটি মুভ টুল দিয়ে এটা দেখালাম। এরপরে হচ্ছে আপনি ধরুন এবার এখানে তো অনেক কিছু ডিজাইন করেছেন আপনি। এখানে ধরুন লেখা টেখা অনেক কিছু এখানে ধরুন আমি এই যে মানে টেক্সট যে টুল যেটা আছে সেটা দিয়ে আমি ধরুন এখানে একটা কিছু লিখছি। এখানে তো আমি একটা কিছু লিখে দিই। তো জিনিসটা এটা ইনকমপ্লিট টাইপের লাগছে না? তো এটার দেখতে একটু ভালো লাগবে। আমি এত কিছু মানে ওপেন করে রেখেছি যার কারণে আমার সফটওয়্যারটা এটা খুবই স্লো চলছে। দেখাচ্ছি। এর মাঝখানে প্লিজ কেউ যদি আনমিউট করে কিছু বক্তব্য বা কারো কিছু যদি প্রশ্ন থাকে একটুখানি প্রশ্ন করুন, তাহলে খুব ভালো লাগবে। কারো কিছু বলার থাকলে একটুখানি প্রশ্ন করতে পারেন। মুভের শর্টকাটটা একবার রিপিট করলে ভালো হয়। কিসের শর্টকাটটা বলো? এই মুভের শর্টকাটটা, যেটা কিবোর্ড শর্টকাট যেটা ভি বললে। ভি ভি ফর ভিক্টোরিয়া। মানে মুভ ফাংশন টুলের কিভাবে করবো? শুধু শুধু ভি টিপে? কিবোর্ডে জাস্ট ভি টিপবে, অটোমেটিক ওই টুলটা সিলেক্ট হয়ে যাবে। আমি যেমন ধরো এই যে টেক্সট টুল এখন সিলেক্ট করে আছি, তো হুম তোমরা এতে দেখতে পাচ্ছ আমার এই এখানে টুল বারেতে টেক্সট টেক্সট টুলটা আমার হাইলাইট হয়ে আছে, এটা সিলেক্ট হয়ে আছে। এই যে আমি ক্যানভাসে যখন এটা ঘোরাচ্ছি তখন টিটা ঘোরাফেরা করছে, এই যে লেখার হুম যে হুম হুম। আইকনটা। আমি কিবোর্ডে সিম্পলি ভি টিপলাম, এই যে আমি আচ্ছা এখন ভি আচ্ছা। টিপলাম, অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। ওকে 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 অটোমেটিক। ঠিক আছে ঠিক আছে। কারণ এই যে আমি এখানে ধরো এই যে টি টিপলাম, মানে এই টেক্সট টুলের শর্টকাট কি হচ্ছে টি। আমি টি টিপলাম, এখানে আমার ধরো লেখাটা ডিজাইন করছি, আমার এই লেখাটা চেঞ্জ করার প্রয়োজন, আমি ফের ভি টিপলাম। এটাকে ধরুন এই লেখাটাকে আমি সরাবো, যার কারণে কিবোর্ডে ভি টিপলাম, অমনি মানে টুলটা চেঞ্জ হয়ে গেল আমার। আমাকে আর কি মাউস কার্সারটা এই কোণে নিয়ে গিয়ে এখানে সিলেক্ট করতে হচ্ছে না এরকম করে। বুঝলাম বুঝলাম। এইটাই হচ্ছে ব্যাপার। আহ, তো আমি আবার ফের এখানে টি টিপে নিলাম, আমার এখানেতে টেক্সট টুলটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আমি জাস্ট এখানে এই লেখাটা দিচ্ছি। দেখাচ্ছি। এই দেখুন ওয়েলকাম, তারপরে এই এতটা গ্যাপ কেন হয়ে আছে সেইটা আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো আরো বিস্তারিত আলোচনা করব যখন হচ্ছে আমরা করব কি বলে ওই আহ, মানে টেক্সট টুল নিয়ে যখন আলোচনা করব, তখন এইগুলো আমি মানে পুরো বিস্তারিত টেক্সটের ব্যাপারগুলো আমি পরে বলছি। এখন আপাতত এই যে আমাদের মুভ টুলের কথাগুলো তো আমি বলে দিয়েছি। আমি এই হ্যান্ড টুলেতে যাব, এবং তারপরে আমাদের আর যেগুলো আমি বলেছি আর কি আজকে, যেমন আমাদের মুভ টুল, হ্যান্ড টুল, তারপরে হচ্ছে আর একটা কি যেন করার কথা হয়েছিল। কেউ একটু রেসপন্স করো। হ্যালো। হ্যাঁ, জুম হ্যাঁ টুল। বলো বলো। হ্যাঁ, আর আর্টবোর্ড নাকি? না, আর্টবোর্ডটা তো হ্যাঁ মানে এই মুভ টুলের মধ্যেই হ্যাঁ মানে হ্যাঁ তো রেখে দিলাম। তো এবার যাই হোক, এই জুম টুলটা ছিল, ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ। জুম টুলের ব্যবহারটাও দেখাচ্ছি। এত স্লো হয়ে গেল কেন বুঝতে পারছি না। এই অনলাইনে এই ক্লাস করার জন্য মানে আলাদা সিস্টেম রিকোয়ারমেন্ট লাগবে, আমার মন বলছে। কারণ মানে এই এত কিছু আমি খুলে কাজ করছি বলে এত স্লো চলছে নাকি কি জানি, কিন্তু ন্যাচারালি আমার এরকম সমস্যা হয় না কোনো সময়। এত স্লো চললে তো সবার বিরক্ত লাগবে। ওয়ার্ক স্পেসের কথা বলেছিলাম যে এসেনশিয়াল যেটা ডিফল্ট আছে, আপনারা ক্লিক করে নিলে অটোমেটিক চলে আসবে। এটা আমার নিজস্ব সিলেক্ট করা আছে, আমি তাড়াতাড়ি করানোর জন্য আমি এখন চেঞ্জ করে নিলাম ওয়ার্ক স্পেসটা। ডান দিকে দেখুন পুরোটাই আমার লেয়ার প্যানেল করা আছে, কারণ আমি অনেক সময় অনেক
পোস্টার ফোস্টারের কাজ করি, যেখানে মাল্টিপলস অনেক লেয়ার থাকে, যার কারণে আমি পুরো ডান দিকটা লেয়ারের জন্য ইউজ করি। যাই হোক, বিষয়টা হচ্ছে এখানে এই যে লেখার, এখানে একটা লেখা নিয়ে নিলাম, ওয়েলকাম, বানান ঘেটে খাওয়া হয়ে গেছে। এটা না আমাদের ডকুমেন্ট সাইজটা অনেকটা মানে হাই রেজুলেশনের আছে, তার কারণে আমি যখন কিছু করছি একটু স্লো চলছে। তো যাতে স্লো না চলে তার জন্য আমি রেজুলেশনটা একটু কম করে নিই। তো সেইগুলো পরে আর একবার দেখিয়ে মানে পরে ভালোভাবে দেখাবো। এখন হচ্ছে যাই হোক, আমাদের গল্পটা হচ্ছে এই যে মুভ টুলের কাজ আর আর্টবোর্ডের বিষয়টা আমি দেখিয়েছি। এরপরে হচ্ছে জুম টুলে যাচ্ছি আমি। জুম টুল এখানে এই যে আতস কাচের মতো একদম শেষের দিকে দেখুন, এটা হচ্ছে জুম টুল। আপনার কিবোর্ডে জেড টিপলেই কিন্তু জুম টুল চলে আসবে। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করলে আপনি কিন্তু জাস্ট এই যে চলে আসবে জুম টুল। এবার এখানে দেখুন এই যে মাইনাস চিহ্ন দেখাচ্ছে এর ভিতরে একটা, এর ভিতরে মাইনাস চিহ্ন দেখাচ্ছে, আমি ক্লিক করছি ছোট হচ্ছে। তার কারণ হচ্ছে এই টুলটার অপশন বারেতে দেখুন, এই টুলটার মধ্যে কিন্তু এখানেতে অপশনস আছে, এখানে সরি এই যে এখানে প্লাস, এখানে মাইনাস, তারপরে হচ্ছে রিসাইজ উইন্ডো টু ফিট, জুম অল উইন্ডো, স্ক্রুবি জুম, আর এটা হচ্ছে 100%। আমি যদি এটা ক্লিক করি, এটা 100% সাইজটা আমার পুরো স্ক্রিনে নিয়ে নেবে। আর ফিট টু স্ক্রিন যদি করি, স্ক্রিনে ফিট হয়ে যাবে। আর ফুল স্ক্রিন মানে পুরো এই যে মানে আমার যে আর্ট মানে পুরো এই যে জায়গাটা ক্যানভাসটা যে আছে এখানে কাজ করা, এটা পুরোটা ভরাট হয়ে যাবে। তো যাই হোক, এইগুলো হচ্ছে পুরো একদম বেসিক জিনিস, এগুলো মানে জানার আলাদা করে খুব একটা প্রয়োজন পড়ে না, যা তবুও এগুলো যেহেতু মানে একটা ফটোশপ শেখানোর ক্লাস বা ফটোশপ ক্লাস, যার কারণে এটা শেখানো হচ্ছে। এবার এইটারও একটা শর্টকাট কি আছে। ঠিক আছে, আমি শর্টকাট কি গুলো পরে আমি ক্লাসের শেষে বা অন্য কোনো দিন আমি একটা পুরো লিস্ট দিয়ে দেবো, যেটা ছবি আকারে বা পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দেবো, যে এইটা থেকে আপনারা শর্টকাট কি গুলো যেগুলো খুব প্রয়োজনীয় শর্টকাট কি সেগুলো ব্যবহার করতে পারেন। এখানে তো আপনার এই জুম টুলে জাস্ট ক্লিক করবেন, করলে এখানে এই উপরে প্লাস আর মাইনাসের অপশনটা আছে, এখানে সিলেক্ট করে নিয়ে আপনার প্লাস করতে থাকলে যেই জায়গাটা ধরুন এই চোখটার কাছে আপনার বড় করবেন। ঠিক আছে, হ্যাঁ, এখানে এই চোখটার উপরে কিছু কালার করবেন বা এখানে ড্রয়িং করবেন বা কিছু কাজ করবেন, যার জন্য আপনার ধরুন এই জায়গাটা আপনার প্রয়োজন। তো আপনি এখানে জুম করলেন, এবার জুম আউট করবেন কি করে, ছোট করবেন কি করে, আবার ফির এখানে মাইনাস যে চিহ্নটা আছে এটা সিলেক্ট করে নিয়ে আবার এখান থেকে ক্লিক করুন, এখানে ক্লিক করতে থাকুন, আপনার কিন্তু এটা জুম আউট হতে রইল। ঠিক আছে, এবার এবার এখানে জুমের আবার এই জুমের মানে জুম করার জন্যই আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি এই ধরুন এই কোণের দিক থেকেই ধরলেন বা যে কোনো জায়গা থেকে ধরলেন, মাউসটাকে এই টিপে ধরবেন, টিপে ধরলেও কিন্তু বড় হতে থাকবে। আবার ধরুন এরকম করে বাড়াতে পারেন, এইভাবে, এই যে আমি বাড়াচ্ছি এইভাবেও জুম করা যায় কিন্তু, হ্যাঁ, এইভাবে মাউসটা টিপে ধরে মানে লেফট ক্লিকটাকে টিপে ধরে এবং ছোট টানায় মানে একটা কোণ থেকে একটা কোণে নিয়ে যাবেন, অটোমেটিক ছোট বড় হবে, এই যে। ঠিক আছে, এইভাবেও কিন্তু ছোট বড় করা যায়। এই যে এইটা মানে আপনাকে উপর নিচে করলে অটোমেটিক এটা ছোট বড় হবে। ঠিক আছে, এবার এখানে ধরুন আপনার এই যে প্লাস চিহ্নটা সিলেক্ট হয়ে আছে, এবার আপনার মাউসে আপনি ধরুন কিবোর্ডে শর্টকাট কি ইউজ করে আপনি এটাকে ছোট করতে চাইছেন, আপনি এখানে ক্লিক করে ছোট মানে করতে চাইছেন।
তো আপনার যদি এখানে মাইনাস সিলেক্ট করা থাকে, আপনি যদি কিবোর্ডে অল্ট টিপে এটাকে ক্লিক করেন তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে। আবার যদি আপনার এখানে প্লাস সিলেক্ট করা থাকে, আপনি যদি কিবোর্ডে অল্ট টিপে যদি এখানে মানে ছোট বড় করতে যান বা যেইভাবে ক্লিক করে ছোট করুন বা এবার টেনে ছোট বড় করুন, আপনার কিন্তু এই ইনভার্ট ইনভার্টেড ভাবে কিন্তু আপনাকে মানে বিপরীতটা কিন্তু এখানে দেখাবে। আপনার প্লাস এখানে যদি সিলেক্ট করা থাকে জুম টুলের মধ্যে, তাহলে আপনি অল টিপে যদি মানে করেন তাহলে কিন্তু আপনার এখানে মাইনাসটা চলে আসবে। আবার ফের মাইনাসটা আপনার যদি সিলেক্ট করা থাকে, আপনি যদি অল টিপে আপনি এটাকে ছোট বড় করেন তাহলে কিন্তু আপনার বিপরীত কাজটা এখানে দেখাবে। তো জুম টুলের মোটামুটি মোটামুটি কাজ হচ্ছে এটাই, ঠিক আছে। এবার ধরুন বলছি যে মাউসের যে হুইল আছে, মাউসের হুইল দিয়ে ছোট বড় করা যাবে না? হ্যাঁ, মাউসের হুইল দিয়ে ছোট করতে গেলে তখন তোমাকে কিন্তু এমনি তুমি মাউস যখন করবে মানে স্ক্রোল করবে তখন কিন্তু ছোট বড় হবে না। তখন হবে কি, এই দেখো আমি এইটা একটা যে হ্যাঁ জুমের ব্যাপারটা এই জায়গাটা ভালো প্রশ্ন করেছো, আমি এই জিনিসটা আমি দেখিয়ে দিই এখানেতে। এক সেকেন্ড। এখানেতে এরপরে হচ্ছে এই যে আমরা একটা ধরো ড্রয়িং করছি বা মানে কিছু একটা কাজ করছি, এরকম বড় পুরো ফুল আমার ক্যানভাসটা কিন্তু ভরাট হয়ে আছে আমার ডিজাইনটা, ঠিক আছে। এখানে আমার মুভ টুলটা আমি ইউজ করছি, ধরো এখানেতে মুভ টুল দিয়ে আমি ধরো একটু এটাকে এই লেখাটাকে আমি এরকম করে সরাচ্ছি, দেখছি এই জায়গাটা আমার ঠিকে যাচ্ছে কিনা। ধরো লেখাটা আমার ঠিকে গেছে, আমি মুভ টুল দিয়ে একটু সরিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার গল্পটা হচ্ছে আমাকে এবার নিচের দিকে কি আছে দেখতে হবে। ধরো নিচের দিকে তুমি কি ডিজাইনের কি রেখেছো না রেখেছো ওটা দেখতে চাইছো, তুমি মাউস হুইলটা যখন ঘোরাবে তখন কিন্তু এই নিচের দিকে যাবে, আর যখন মাউসের হুইলটা ঘোরাবে তখন উপরের দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার আচ্ছা, বুঝলাম মাউসের বুঝলাম। হুইল দিয়ে, হ্যাঁ মাউসের হুইল দিয়ে তুমি এটাকে জুম আউট জুম ইন করতে চাইছো, তখন তোমাকে অল টিপতে হবে। অল্ট কিবোর্ডে অল্ট টিপে ধরবে, মাউসের হুইল ঘোরাবে। দেখো আমি কিন্তু আমার মাউসের দেখো এই যে আইকনটা কিন্তু একই জায়গায় আছে, আমি কিছু কিন্তু মানে দেখো মুভ টুল সিলেক্ট করা আছে, আমি কিন্তু জুম টুলও সিলেক্ট করিনি। আমি কিন্তু মাউসের হুইল দিয়ে মানে ছোট বড় করছি, সেটা হচ্ছে কিন্তু কিবোর্ডে অল্ট কি টিপে ধরে। ঠিক আছে, মাউসের বুঝলাম। মাউসের হুইল দিয়েও কিন্তু তুমি কাজ করতে পারবে। অল্ট কি ছেড়ে দিয়েছি, দেখো পুরো ক্যানভাসটা আপ ডাউন করছে, ঠিক আছে। এবার ক্যানভাসটা শুধু আপ ডাউন করছে, এবার তুমি চাইছো যে আপ ডাউন নয়, আমি মানে মানে হরাইজন্টাল ভাবে আমি ডান দিক বাঁ দিক করবো, তখন কি করবে, তখন কন্ট্রোল বাটনটা টিপবে। কিবোর্ডে কন্ট্রোল বাটনটা তুমি যদি টেপো থাকো দেখবে এর ডান দিক বাঁ দিক কিন্তু তোমার ক্যানভাসটা ডান দিকে বাঁ দিকে কিন্তু সরবে, দেখ মানে মানে মুভ করবে, ঠিক আছে। এবার আমি এখানে অল্ট কি দিয়েও তুমি এরকম ভাবে ছোট বড় করতে পারো, ঠিক আছে। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে বোঝা গেছে। হ্যাঁ, এই যে মাউস হুইলের যে কাজটা এইটা, এইটা কিন্তু বেসিক্যালি আমরা এই হ্যান্ড টুল দিয়ে করি। ফটোশপে যারাই ডিজাইন করি আমরা কিন্তু এই মানে এই হুইল দিয়ে আমরা ঘোরাই না, কারণ এইটা ঘোরাতে ঘোরাতে 1 বছর সময় লেগে যায় এই পুরো এটা নামাতে নামাতে, ঠিক আছে। তোমার ডিজাইন আর কমপ্লিট হবে না। তো এই এরকম বড় তোমার করা আছে, এই হ্যান্ড টুল যেটা এখানে আছে, আমরা এই হ্যান্ড টুলটাই ক্লিক করব। এখানে দেখো প্রথমে হ্যান্ড টুল আছে, এই হ্যান্ড টুলটাকে সিলেক্ট করে নিয়ে আমরা কিন্তু এই যে জাস্ট এরকম করে ক্লিক করে ধরে যেখানে ইচ্ছা তুমি সরাও, খুব ফাস্ট হবে, ঠিক আছে। এবার ধরো তোমার এটা বহুত বড় একটা ডিজাইন আছে, ঠিক আছে। তুমি খুব স্পিডে মানে এই যে হ্যান্ড টুল দিয়ে এদিক ওদিক করে তুমি মোটামুটি দেখতে চাইছো, ঠিক আছে। তো স্পিড স্লো ব্যাপারটা আমি এবার পরের ক্লাসে দেখাবো, নাহলে একসঙ্গে এই একই জিনিসটা না মানে অনেকটা মানে বোরিং লাগবে আর জগা খিচুড়ি টাইপের হয়ে যাবে। যাই হোক, হ্যান্ড টুলের বিষয় হচ্ছে এই দেখো এখন কিন্তু হ্যান্ড টুল দিয়ে সরাচ্ছি সরছে না, কারণ হচ্ছে পুরো ক্যানভাসটাই কিন্তু মানে পুরো এই যে আর্টবোর্ডটা আমার মানে এই যে পুরো মানে আমার এই যে ক্যানভাস বলো বা এই যে এরিয়ার মধ্যেই কিন্তু আমার আছে, যার কারণে আমি এটাকে সরাতে পারছি না। যখন এটা আমার এরিয়ার বাইরে চলে যাবে তখন কিন্তু আমি হ্যান্ড টুল দিয়ে এদিক ওদিক সরিয়ে দেখতে পাবো। তো হ্যান্ড টুলের কাজও মোটামুটি ক্লিয়ার, একদম একদম। একদম ক্লিয়ার। তো তো আমার হচ্ছে এই আচ্ছা, ডিজাইনটা আমি একটা হলো, হুম, বলো। বলছি একটা ওই মানে সাইডে সরানোর কি একটা তখন দেখালে শর্টকাটটা, আমি ওখানে একটু চোখটা সরে গেছিল, একটু বললে ভালো হতো। এলটি না এইগুলো কন্ট্রোল কি টা টিপে সাইডে এগুলো সরানোর কথা কি এগুলো একটা বল। এগুলো আমারও মনে থাকবে না যে শর্টকাট কি গুলো দেওয়ার জন্য, তুমি যদি পারো একটু মানে লিখে রাখলেও মনে হয় ভালো হবে একসাথে মানে। এ দেখো, ওকে ওকে। আহ, আমি তোমাকে বলে দিই, এখানে হচ্ছে এই যে আমি জুম টুলটা হচ্ছে এই জুম টুল, আমার জুম টুলের শর্টকাট হচ্ছে হুম। জেড
জেড টিপলে টিপে হুম। মানে এই যে বড় করছো ছোট করছো এই যে বললাম, হ্যাঁ, ওটা ওটা ঠিক ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। তারপরে? বোঝা গেল তো? এক সেকেন্ড, এই যে ছোট বড় করলাম, জেড জেড মানে হচ্ছে জুম টুলটা ইউজ করে আমি ছোট বড় করলাম। এবার হচ্ছে আমার হ্যান্ড টুলের প্রয়োজন, আমি দেখবো এইচ টিপলাম, এটা হ্যান্ড টুলের শর্টকাট, এখানে দেখতে পাচ্ছ এই দেখো এইচ লেখা আছে, এগুলো হচ্ছে ডিফল্ট হুম 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 শর্টকাট। ঠিক হুম আছে, হুম। এই যে ছবিটা এখানে দেখাচ্ছে না, এখানে এই যে পাহাড়ের ছবিটা এটা সরাচ্ছে, তো আমার হ্যান্ড টুল সিলেক্ট করা আছে, আমি এদিকে এদিকে সরাচ্ছি। এবার তুমি ধরো তুমি বলছো যে তুমি কিবোর্ড ইউজ করবে, মাউস ইউজ করবে না, এই সরি, আমার ভুল বলা হচ্ছে, মানে মাউসের যে হুইলটা আছে হুইলটা ইউজ করবে। তো তুমি এমনি নর্মাল হুইল ইউজ করো, এখানে কিন্তু হ্যান্ড টুল সিলেক্ট করা কাজ হবে না, মানে এই সাইডে যাবে না। এই দেখো মাউসের হুইল ইউজ করছি কিন্তু উপর নিচেই যাচ্ছে, হুম, হুম। বুঝতে পারলে? এবার যখন অল্ট কি টিপে যখন তুমি মাউস হুইলটা এবার ঘোরাচ্ছ, তখন যখন জুম হচ্ছে জুম আউট হচ্ছে। মনে থাকবে কি আমি এইগুলো তো একসঙ্গে হ্যাঁ বলছি, হ্যাঁ, মনে মনে থাকবে থাকবে? মনে থাকবে। ওই যে সাইডে যাবে কিভাবে? ধরো জুম জুম সাইডে কন্ডিশন আছে। কন্ট্রোল টিপতে হবে, কন্ট্রোল 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 বাটন। ওইটাই বলছি, কন্ট্রোল টিপে তখন হুইলটা ঘোরালে তখন সাইডে যাবে, তাই তো? ওইটাই ইউজ করছে। কন্ট্রোল টিপে যখন হুইল ঘোরাবে, ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ তখন হচ্ছে এটা। এবার হচ্ছে আমি ধরো এই যে আমি এটা ছোট করে নিলাম, আমার ক্যানভাসটা এখানে ছোট করে নিলাম। এবার হচ্ছে দেখো তোমরা অনেক সময় অনেক লিফলেট ভাউচার তারপরে টিকিট, তার পাশে এরকম করে লেখা থাকে না, এটা এই যে টিএনসি অ্যাপ্লাই বা ছোট করে কিছু এরকম সাইটে, এরকম ছোট কোণেতে সাইটে লেখা থাকে না অনেক সময় অনেক টিকিট ফিকিটে। হুম হুম, থাকে থাকে থাকে। হ্যাঁ, এবার আমি ওই জিনিসটা দেখাচ্ছিলাম, এখানে আমি একটা টাইপ করে নিই কিছু। না, আমার কোনো একটা ডিজাইন ওপেন করে দেখালে সব থেকে বেটার হতো। যাই হোক, আমি এটা পুরোপুরি মানে দেখাচ্ছি, আমি ওটাও দেখাচ্ছি না, বুঝতে সবার সুবিধা হবে। কিন্তু আমরা প্রথমে কিন্তু মুভ টুলের কাজ দেখিয়েছি। মুভ টুল অ্যাকচুয়ালি আমাদের যে আমাদের আর্টবোর্ডে বা আর্ট ওয়ার্কের মধ্যে যে সমস্ত ডিজাইন থাকে, সেই ডিজাইন বা কোনো অবজেক্ট বা কোনো এলিমেন্ট এখানে যেগুলো আমরা ইউজ করছি, যেগুলো আমি এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য আমরা কিন্তু মুভ টুলের ব্যবহার করি, এবং সেই অবজেক্টটাকে ছোট বড় করা, ইনস্ট্যান্ট ছোট বড় করার জন্য আমরা কিন্তু মুভ টুল ইউজ করি। মুভ টুল বিশেষত আমরা কিন্তু ছোট বড় সাইজটা ছোট বড় করার জন্য এবং একটা জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য মুভ টুল ইউজ করি। আর্টবোর্ডটা জাস্ট মানে বলতে হয় বলেছি, আর্টবোর্ডটা মাথায় রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যেগুলো দরকার বা বেসিক কাজ করার জন্য যেগুলো প্রয়োজন সেইগুলো বলছি, সেইগুলো মাথায় রাখলেই হবে। এখানে তো হচ্ছে তারপরে জুম টুলটা আপনাদের খুব দরকার পড়বে। জুম টুল কখন ডিজাইন আপনি জুম করে দেখবেন, তো তখন প্রয়োজন পড়বে। তো জুম টুলটার প্রয়োজন আছে। জুম টুলের শর্টকাট কি হচ্ছে, জেড, জেড টিপে এখানে উপরে প্লাস মাইনাস চিহ্ন চলে আসবে, ওখান থেকেও করতে পারবে, অথবা জুম টুলটা সিলেক্ট করা অবস্থায় যখন যেটাই থাকুক না কেন, যদি জুম করার মানে জুম প্লাস হয়ে থাকে তাহলে ক্লিক করলে জুম হবে, বা টানলে মানে কোন থেকে কোন ধরে টানলে ছোট বড় হবে। আবার যদি মনে হয় যে ছোট মানে বড় ওই প্লাস দেখাচ্ছে আমি মাইনাস করতে হবে, তখন অল টিপলেই, অল টিপে ধরে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু তার বিপরীত মানে যে অ্যাকশনটা আছে ওই টুলটার, তখন সেটা কিন্তু কাজ করবে। তো আমরা মোটামুটি মুভ টুল, তারপরে হচ্ছে জুম টুল, এইগুলো আমাদের কাছে ক্লিয়ার। তারপরে হচ্ছে আমরা হ্যান্ড টুলটাও দেখালাম, যে একটা আমাদের ক্যানভাস আমরা ডিজাইন করছি, সেই ডিজাইনটাকে একদিক থেকে অন্যদিকে সরানোর জন্য বা উপর থেকে নিচে নিয়ে আসার জন্য আমাদের আহ মানে হ্যান্ড টুলটা কিরম ভাবে ব্যবহার করা হচ্ছে, মাউসের হুইল ইউজ করে বলো, তারপর হচ্ছে মাউস পয়েন্ট দিয়ে বলো, তারপর হচ্ছে এখানেতে আমরা কিবোর্ডেতে কন্ট্রোল টিপে এদিক ওদিক করে যেটা বললাম সেটা হয়। এবার হচ্ছে আমরা এই এখানে মুভ টুলে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে মুভ টুলের এই যে বাউন্ডিং বা কন্ট্রোল, এই ট্রান্সফর্ম যে বক্সটা দেখাচ্ছে, এই বক্সটাই যখন ক্লিক করলাম তখনই কিন্তু এখানে দেখুন অপশন গুলো চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো গ্লিচ করছে না। তো এখানে এই অপশনস গুলো কিন্তু মানে এই যে এখানে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখানেতে লক্ষ্য করলে ভালো করে যদি লক্ষ্য করো, আমি এই মানে এই লাইনটাই যখন নিয়ে যাচ্ছি,
যখন এইটাই ক্লিক করলাম, করার পরে এই লাইনটাতে ক্লিক করলাম, তখন কিন্তু এই অ্যারোটা কিন্তু ওই আপ ডাউন অ্যারো দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? কিন্তু আবার ফের এই আমি মাউস পয়েন্টারকে যখন বাইরে নিয়ে যাচ্ছি, এই কোণটার বাইরে, তখন কিন্তু এটা একটা রোটেট করার সাইন দিচ্ছে। দেখো একটু দূরে নিয়ে গেছি, দেখতে পাচ্ছি, একটু বড় করি তাহলে সবার দেখতে সুবিধা হবে। আমি কিন্তু এইটা টেক্সট লেয়ারটা এখানে ধরো এখানে আছে, আমি এই টেক্সট লেয়ারটা ছাড়া এইটা দিয়ে উদাহরণ দিই, সব থেকে বেস্ট হবে। এই যে মিকি মাউসটা দিয়ে উদাহরণ দিই, এই মিকি মাউসটার এই যে ছবিটা আছে, এই এই যে বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বক্সটার এখানটা করে যখন আমি ধারে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু ছোট বড় করার জন্য অপশন দিচ্ছিল, তাই না? আমরা ছোট করছিলাম, বড় করছিলাম, এই যে ছোট বড় করছিলাম এইভাবে। তো ছোট বড় তো আমরা মুভ টুল দিয়ে এটা কিরম ভাবে হয় সেটা তো আগেই দেখিয়েছি। কিন্তু এটার আর একটা কাজ আছে মুভ টুলের। এখানে আমি ক্লিক করলাম আরেকবার, ক্লিক করার পরে এই দেখুন বাইরে যখন নিয়ে যাচ্ছি, এই আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা এই যে এটা রোটেট করার মতো একটা সাইন দিচ্ছে। তো এই যখনই বাইরে আপনি নিয়ে যাচ্ছেন, এই আইকনটা যখন চেঞ্জ হচ্ছে, এই বাইরে আপনি ক্লিক করে আপনি যদি ধরে মাউস পয়েন্টটাকে ধরে এরকম করে ঘোরান, তাহলে কিন্তু আপনার ওই ছবিটাকে আপনি ঘোরাতে পারবেন, বা আপনার লেখা বা যে কোনো জিনিস এখানে যা থাকবে, কিন্তু আপনি মুভ টুলের মাধ্যমে আপনি মুভ করতে পারবেন, যে কোনো দিকে আপনি মুভ করতে পারবেন। এই জায়গাটা ক্লিয়ার? তো মুভ টুলের মাধ্যমে আমরা কোনো এলিমেন্টকে এক জায়গা থেকে অন্য একদম। জায়গায় সরাতে পারি। মুভ টুলের মাধ্যমে আমরা কোনো এলিমেন্টকে ছোট বড় করতে পারি, বা সেই কোনো অবজেক্টকে আমরা রোটেট করতে পারি যে কোনো অ্যাঙ্গেল। এবার ধরুন এখানে আর একটা বিষয় আমি বলি, যেহেতু এই বিষয়টা হচ্ছে আলোচনা, তো আপনি রোটেট করছেন, তো রোটেটটা আপনি চাইছেন পুরো সমান সমান এইভাবে রোটেট করতে, ঠিক আছে? মানে এইভাবে রোটেট করছেন যাতে পুরো সমান সমান হয়। হ্যাঁ, কিন্তু আপনি মানে সমান করার চেষ্টা করছেন, মানে আপনার চোখে মনে হচ্ছে সমান, কিন্তু অ্যাকচুয়ালি সমান হয়নি। তখন আপনি কিভাবে সমান সমান, মানে এইটা যেমন এই পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রোটেট করতে চাইছেন, মানে একদম পারফেক্ট ভাবে, একদম যতটা হয়। তো সেই ক্ষেত্রে আপনি এখানে এই যে ওইখানে একটুখানি এই যে ক্লিক করে আপনি করলেন, ট্রান্সফর্মটা আপনার চলে আসলো। এখানে আমি আর একবার দেখাচ্ছি। এখানে এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন উপরে অপশনটা চেঞ্জ হয়ে গেছে না? এই যে উপরে অপশনটা চেঞ্জ হয়ে গেছে, এখানে এই যে হাইট উইথ, এখানে যে কত পার্সেন্ট আছে এখানে যেমন দেখাচ্ছে, আর এখানে যেমন দেখুন ঠিক সেইভাবেই কত পিক্সেল বাই কত পিক্সেল আছে সেটাও দেখাচ্ছে। ঠিক তেমন এখানে দেখুন একটা অ্যাঙ্গেলের চিহ্ন আছে, এই যে এখানটা করে জাস্ট মাউস পয়েন্টটা নিয়ে গেছে, ওখানে রোটেট বলে লেখা উঠছে, একটুখানি স্ক্রিনটা জুম করে দেখুন, ওখানে রোটেট বলে লেখা উঠছে, দেখা যাচ্ছে না? তো এখানে আমি যদি সিম্পলি 90 আমি টাইপ করে দিই, এ দেখুন আমার কিন্তু এখানে ছবিটা ঘুরে গেছে, মানে পুরো একদম প্রপার দেখুন, একদম সমান ভাবে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরেছে। কেন 180 যদি দিই আমি, ধরুন পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলেতে কিন্তু ঘুরেছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা কোনো অবজেক্টকে রোটেট করার হলে এইভাবেও কিন্তু রোটেট করতে পারবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মুভ টুলের যে কাজ, সেটা আমি দেখালাম, জুম টুলের দেখালাম। হ্যান্ড টুলের একটা, এখানে কিন্তু হ্যান্ড টুল দিয়ে জাস্ট ওই এদিক ওদিক সরানো যায়, এইটাই, ঠিক আছে? কোনো কিছু এদিক ওদিক সরিয়ে নিয়ে যাবে, ওই করবে, ওটাই হচ্ছে কাজ। এবার এখানে তো দেখুন রোটেট ভিউ টুল বলে এখানে আছে, এখানে কি লেখা আছে? আর, এর শর্টকাট কিন্তু হচ্ছে আর। তো আমি এই রোটেট ভিউ টুল যেটা আছে এটাও আমি এর মধ্যে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি ধরুন এই যে আছে না, এই যে আপনার পুরো ক্যানভাসটা আছে, এই ক্যানভাসটা আপনি পুরো ঘুরিয়ে আপনি মানে কোনো একটা কিছু ডিজাইন করেছেন। হ্যাঁ, আমি এই জুম করে নিচ্ছি। আপনার ওই কোণেতে কিছু একটা লেখা দেবেন। তো লেখাটা আপনার পড়তে অসুবিধা হচ্ছে, কারণ এই লেখাটা তো এই সোজাসুজি আছে, আপনার ক্যানভাসটা তো আছে। আপনি এমন কিছু ড্রয়িং করছেন যেটা আপনার পুরো মানে ড্রয়িং খাতাটাকে আপনাকে ঘুরিয়ে দেখার প্রয়োজন পড়ছে, ধরুন তখন কিন্তু এই রোটেট ভিউ টুল ইউজ করি আমরা। এবার এই টেক্সটটা যে আছে, এই টেক্সটটা আমি যে বললাম টেক্সট অনেক সময় থাকে না, তো আমি এই যে এরকম ভাবে সমান করতে যাচ্ছি, দেখুন এখানে দেখুন আমি কিন্তু সমান করার চেষ্টা করছি, মনে হচ্ছে সমান, কিন্তু অ্যাকচুয়ালি সমান নেই। এখানে দেখুন অ্যাঙ্গেলটা 91.54 ডিগ্রিতে আছে, এখানে দেখে মনে হচ্ছে এটা সমান আছে, কিন্তু এটা সমান নেই। এখানে যদি আমি 90 ডিগ্রি করি, -90 ডিগ্রি, এটা কিন্তু প্রপার মানে এখন কিন্তু সমান ভাবে আসলো জায়গাটা। এটা ক্লিয়ার? এখানে তো আমি ধরুন টিএনসি অ্যাপ্লাই, এখানে লেখাটা ধরুন এরকম দিয়েছি। আমি কোনো একটা ডিজাইন, আমি যে এইগুলো স্যাম্পল হিসাবে দেখাচ্ছি, আপনারা যখন কোনো কিছু ডিজাইন করবেন, যখন
মানে এরকম লেখা টেখার প্রয়োজন হবে বা এইটাকে ক্যানভাসটাকে ঘুরিয়ে দেখার প্রয়োজন হবে, মানে এই যে রোটেট টুলটা আমি ফের করলাম, ক্লিক করলাম, করে রিসেট ভিউ এতে ক্লিক করবেন। রিসেট ভিউ করলে আপনার যেমন ছিল তেমন আবার চলে আসবে। ঠিক আছে, রোটেট অল উইন্ডো, এটা পুরো উইন্ডোটাই আপনার ঘুরবে। ঠিক আছে, এই যে এখানে আপনি যদি 180 বলে সার্চ করেন, 180 ডিগ্রিতে ঘুরলো, 90 ডিগ্রি যদি দেন 90 ডিগ্রিতে ঘুরলো, 360 দিলে, মানে যেমন আপনি মানে ভিউটা দেখতে মানে দেখতে চান, রিসেট ভিউ করলাম, যে রিসেট ভিউ এতে ক্লিক করলাম, আমার যেই অবস্থায় ছিল সেই অবস্থায় চলে গেলো। তো এটা হচ্ছে জাস্ট ক্যানভাসটা দেখার জন্য, আপনি কোনো কিছু ডিজাইন করেছেন সেই ডিজাইনটা ঠিকঠাক লাগছে কিনা বা কেমন লাগছে সেটা দেখার জন্য। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের মোটামুটি টুলস গুলোর পরিচিতি কমপ্লিট। এবার হচ্ছে আমি ক্লাসটা আরো একটু ছোট করব। এবার আমরা হচ্ছে এবার সেভ করব। সেভ করার এখানে অনেক অপশন আছে। ফটোশপে কিন্তু অনেক রকমের ফাইল সেভ করা হয়, অনেক রকমের ফাইল হয় এবং অনেক রকমের মানে ফটোশপের ডকুমেন্ট আর ফাইলের মধ্যে পার্থক্যটা আপনাকে প্রথমে বুঝতে হবে। আমরা যে এই কাজটা করছি এটা কিন্তু হচ্ছে ফটোশপের ডকুমেন্ট। ঠিক আছে, মানে এই যে এটা আছে মানে এডিটেবল জিনিস যেটা, মানে আমরা এটাকে কিন্তু এই যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটাকে আমরা যখন সেভ করে রাখবো ফটোশপ ডকুমেন্ট মানে হচ্ছে পিএসডি, ফটোশপ ডকুমেন্ট আকারে যখন আমরা ডকুমেন্ট সেভ করে রাখবো, তখন কিন্তু আমরা ফটোশপে সেই ডকুমেন্টটাকে ওপেন করে আবার নতুন করে এডিট করতে পারবো, এখানে লেখা চেঞ্জ করতে পারবো, এই করতে পারবো। মানে এখানে আমার ফের নতুন করে এডিট করতে পারবো, আমাদের অ্যাজ এ প্রজেক্ট ফাইল হিসাবে আমাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ডকুমেন্ট। ঠিক আছে, যখন আমরা এখানে এই ক্লিক করে খুলছিলাম না, এখানে দেখালাম আমাদের নতুন ফাইল, এর জন্য দেখাচ্ছিল নিউ ডকুমেন্ট, তো এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট। আর যখন হচ্ছে আমরা এটাকে সেভ করব, ঠিক আছে, মানে এক্সপোর্ট করব আমরা যখন যখন আমরা এটাকে এক্সপোর্ট করব, সেটারও আবার বিভিন্ন রকমের এক্সটেনশন আছে, ফাইল এক্সটেনশন আছে। যেমন আমরা এটা ছবি আকারে সেভ করতে চাইছি, জেপিইজি হবে। ঠিক আছে, যেমন পিএনজি আকারেতে কোনো ট্রান্সপারেন্ট আপনারা কোনো কিছু মানে আইকন আমরা সেভ করতে চাইছি, তো তখন আমরা পিএনজি আকারে সেভ করব। বা কোনো মানে লেখা কোনো কিছু ডকুমেন্ট আমরা মানে পেপারস কোনো কিছু লেখা আমরা সেভ করব, সেটাকে আমরা মানে পিডিএফ আকারে আমরা সেভ করতে পারবো। তো সেই সমস্ত সেভ করার অনেক রকমের অপশন আছে। তো এখানে মোটামুটি আমরা তিনটে ক্যাটাগরি করতে পারি, মানে সেভ সেভ আর এক্সপোর্ট, এই দুটো অপশন আছে। এবার সেভের মধ্যে তিনটে অপশন আছে, এখানে দেখুন ফাইলে ক্লিক করলে এখানে কিন্তু এই যে লিস্ট আসছে, এই লিস্টের মধ্যে কিন্তু আপনারা তিন রকমের সেভের অপশন পাচ্ছেন, দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটা সেভ আছে, হুম হুম হুম। এখানে একটা সেভ অ্যাজ আছে, একটা সেভ এ কপি আছে। তো সেভ যেটা আছে এটা ক্লিক করলে এটা আপনার যদি এক্সিস্টিং ফাইল হয় তাহলে কিন্তু অটোমেটিক সেভ নিয়ে নেবে। আর যদি এক্সিস্টিং ফাইল নয় নতুন কোনো ডকুমেন্ট হয়, এই ডেস্কটপেতে আপনার সেভ করার অপশন দেবে। এই যে এখানে ফাইলের নাম আপনাকে দিতে হবে স্যাম্পেল, আমি ধরুন স্যাম্পেল 1 বলে লিখলাম। এখানে এই থেকে সেভ অ্যাজ টাইপ, এখানে এই যে ফটোশপ, লার্জ ডকুমেন্ট, ফটোশপ পিডিএফ, টিফ। তো ফটোশপ ডকুমেন্ট হচ্ছে এই যে পিএসডি ফাইল, এই ফাইলটা আমরা যদি সেভ করে রাখি তাহলে আবার পরে ফটোশপে আমরা যখন খুলবো তখন কিন্তু আমরা কাজ করতে পারবো। এবং আরো এই যে টিফ ফাইলে করে রাখলেও কিন্তু আমরা কাজ করতে পারবো, পিএসবি করে রাখলেও আমরা কাজ করতে পারবো, পিডিএফ পিডিএফ করে রাখলেও আমরা কিন্তু কাজ করতে পারবো, কিন্তু সেখানেতে প্রিজার্ভ বলে একটা অপশন থাকে, সেটাকে আমাকে ক্লিক করে রাখতে হবে, তবেই আমি ফটোশপে খুললে আমি ইউজ করতে পারবো। খুব সিম্পল ভাবে যেটা সবাই করে বা যেটা সবসময় প্রয়োজন হয় সেটা হচ্ছে পিএইচডি ফাইল সবাই সেভ করে রাখে। তো পিএইচডি আকারে আমরা ফাইল সেভ করে রাখবো। এটা হচ্ছে আমাদের ফাইল সেভ করে ম্যাক্সিমাম ক্যাপাবিলিটিস, এই সমস্ত এই যে নোটিফিকেশন যেগুলো আসে এগুলো হচ্ছে নর্মাল ব্যাপার। জাস্ট সিম্পলি ওকে করে দেবে, তোমার ফাইলটা কিন্তু ডেস্কটপে সেভ হয়ে যাবে। এটা হচ্ছে মানে নর্মাল সেভ হয়ে গেল। এবার আমি ধরো এখানে দেওয়ার একটা জিনিস, আমি এই যে আমার কিন্তু ফাইল ওখানে সেভ হয়ে গেছে, আমি এটা জাস্ট ক্লোজ করে দিই তবে বুঝতে সুবিধা হবে। এবার সেভ অ্যাজটা যে আমি দেখাতে চাইছি, সেভ অ্যাজ এ কপি, ওখানে ডিফারেন্সটা মানে সেভ ফাইল সেভ করার মধ্যে যে ডিফারেন্স, এই যে স্যাম্পল বলে আমি এখানে করেছি, এটাই ডবল ক্লিক করলাম আমার কিন্তু ফটোশপে ওপেন হবে ফাইলটা। জাস্ট ওইটাই ডবল ক্লিক করলাম, আমার কিন্তু ওই মানে ডকুমেন্টটা কিন্তু ওপেন হয়ে গেল। মানে আমি আর আগে কাজ করেছিলাম, আমি সেইটাকে আবার ওপেন করলাম, করে এখানে আমার ধরুন এই যে টিএনসি এইসব কিছু চেঞ্জেস বা এখানে কাজের মানে কোনো দরকার নেই, আমি এগুলো ডিলিট ফিলেট করে এখানে ফের নতুন করে কিছু এডিট ফেডিট করেছি। তো জাস্ট উদাহরণের জন্য আমি টিএনসিটাকে ডিলিট করলাম। এবার এখানেতে
এই যে সেভ অ্যাজটা পরে বলছি, সেভ এ কপি। এই যে সেভ এ কপি যখন আমি করব, প্রথমে সেভ নর্মাল সেভটা দেখিয়েছি, আর সেভ এ কপি যখন করছি, এখানে দেখুন এই স্যাম্পেল তারপরে একটা কপি লেখা অটোমেটিক চলে এসছে এখানে, কিন্তু বোঝা যাচ্ছে কি? হ্যালো? হুম হুম। হ্যাঁ, তো এই সেভ এ কপিটা হচ্ছে তোমার পুরোনো এক্সিস্টিং যে ডকুমেন্ট বা যে ফটোশপ ফাইলটা আছে সেইটা তোমার ডিজাইন ফাইল থেকে যাবে। সেভ এ কপি করলে এটা তোমার নতুন করে আরেকটা কপি, মানে ফাইল, নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে। এখানে এই যে কপি লেখা চলে এলো, সেভ করে দিলাম, এখানে ওকে করে দিলাম। এখানে দেখো তোমরা সিম্পলি আমার ডেস্কটপে কিন্তু আরেকটা তৈরি হয়ে গেছে, স্যাম্পল কপি তৈরি হয়ে গেছে। ঠিক আছে? মানে যেই প্রজেক্ট আমরা কাজ করছি সেই প্রজেক্টটাকে অপরিবর্তিত রেখে নতুন ভাবে যেটা কাজ করলাম বা এডিট করলাম সেইটার আরেকটা কপি বানিয়ে সেভ করার জন্য আমরা সেভে কপি করি। ঠিক আছে? আবার হচ্ছে এখানে এবার সব থেকে বেশি যেটা ফটোশপে ইউজ করে সবাই, সেটা হচ্ছে সেভ অ্যাজ। ঠিক আছে? সেভ অ্যাজটা কেন করা হয়? তখন আমরা যখন ফটোশপে যখন ফাইলটা সেভ করছিলাম, তখন এখানেতে সেভ অ্যাজ টাইপ বলে আহ, দু তিনটে অপশন দিচ্ছিল, তাই না? এবার দেখো, এক মিনিট, সেভ, হ্যাঁ, এই যে সেভ অ্যাজ টাইপ যে এখানেতে এই চারটে অপশন যে দিচ্ছে না, এখানেতে আমরা যদি এক মিনিট সেভে কপিতে যাই, হুম, এইখানে, হ্যাঁ, সেভে কপিতে যখন যাই তখন কিন্তু এখানে মাল্টিপল অনেকগুলো অপশন দেবে। মানে আমি বলাটা ভুল হয়েছে আমার, সেভ অ্যাজ নয়, সেভ অ্যাজ এ কপি যেটা হয় সেটা সব থেকে বেশি ফটোশপে ইউজ করা হয়। কারণ হচ্ছে এটা তো আমাদের ফটোশপ মানে মানে নর্মাল পিএসডি ফাইল, ডকুমেন্ট ফাইল হয়ে আছে। এবার এটাকে ছবি আকারে আমি কাউকে দেবো বা কাউকে পাঠাবো, তখন এখানে দেখো এই যে জেপিইজি বলে অপশন আছে, আমরা এই জেপিইজি হিসাবে কিন্তু সেভ করব। জেপিইজি হিসাবে যখন সেভ করলাম, তখন কিন্তু ওটা জেপিজি সেভ নিয়ে নিল। এবার কোয়ালিটি, ইমেজ কোয়ালিটি ম্যাক্সিমাম, মিডিয়াম, হাই, লো, এখানে তুমি ম্যানুয়ালি টাইপ করেও 12 পর্যন্ত থাকে। তো এখানেতে কোয়ালিটি এখানে তুমি মেনটেন করে মিডিয়াম রাখলাম, রেখে আমি এটাকে সেভ করে দিলাম। এখানে কিন্তু আমার জেপিজি একটা ছবি, কিন্তু এই ছবিটা আমার সেভ হয়ে গেল। এই যে এখানেতে ছবি আকারে কিন্তু এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে? তো এটাকে আমরা ফের যদি আমার ফের ফটোশপ ফাইলটাকে আমি যদি ওপেন করি, ধরুন ওখানে কিছু লেখা টেখা চেঞ্জ করে আবার যদি আমরা সেভ করি, তাহলে আবার কিন্তু ওই জেপিজি আমরা সেভ করব, কারণ সব থেকে বেশি জেপিজি আকারেতেই আমাদের সেভ হয়। তো মানে ছবিগুলো সেভ করার জন্য জেপিজি হিসাবেই আমরা সেভ করি। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো কাজ করার পরে আপনারা ফটোশপ মানে ডকুমেন্টটাকে আপনি সেভ অ্যাজ বা সেভ করতে পারবেন। সেভ মানে এই সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্যটা সেটা আমি বলে দিই। এই যে কাজ করছি আমরা, এটা আমার খোলা আছে অলরেডি, এখানে কিছু চেঞ্জ করছি আর এইটার ডকুমেন্ট অলরেডি আমার কাছে কিন্তু এখানে আছে, এক্সিস্টিং ফাইল আমার এখানে। তো এখানে তো আমি এই সেভটা যখনই ক্লিক করব, তখন কিন্তু ওই ডকুমেন্টটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমায় কিন্তু কোনো অপশন দেবে না, কোনো কিছু অপশন দিল না। আমি ধরুন এটাকে একটুখানি, ওইটা এক্সিস্টিং ফাইল আছে না, তো এটাকে আমি একটুখানি সরিয়ে নিলাম, দিয়ে আমি এখানে সেভ সেভ ক্লিক করে দিলাম, কোনো কিছু অপশন দেবে না, অটোমেটিক কিন্তু ওই এক্সিস্টিং ওই যে ফাইলটা আছে ওখানে কিন্তু চেঞ্জেস হয়ে যাবে। এই ডিজাইনটা কিন্তু আমার সেভ হয়ে গেল। আর সেভ অ্যাজ যখন আমি করব, তখন কিন্তু এখানে অপশন দেবে যে এটাকে অন্য ফাইল, মানে সেভ অ্যাজ যদি মানে পিডিএফ করতে চাই, টিফ করতে যাই, বা অন্য এটা যেমন আছে থাকবে, প্লাস আমরা অন্য একটা ডকুমেন্ট হিসাবে আর একটা মানে ডকুমেন্ট রাখার জন্য, ওটা যেমন ফাইল, ডিজাইন আছে, আমি তার মধ্যে যে চেঞ্জেস গুলো করে সেইটার একটা ফের ডকুমেন্ট ফাইল আমি সেভ করতে চাইছি, তখন এইটার প্রয়োজন পড়ে। আর সেভ অ্যাজ কপিটা কিন্তু সব থেকে বেশি ইউজ হয়। এখান থেকে আপনি দুটোই করতে পারবেন। এখান থেকে আপনি ফটোশপ হিসাবেও আপনি পিএসডি ফাইলও সেভ করতে পারবেন, আবার জেপিজি আকার, পিএনজি, টিএফটি, টিফ, তারপরে হচ্ছে পিডিএফ, এইগুলো আপনি এখান থেকে কিন্তু সেভ করতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের আজকের মানে সেভ করার বিষয়। এর সঙ্গে আমি বলেছিলাম যে এক্সপোর্ট করার ব্যাপারটাও, কি কত রকমের এক্সপোর্ট করা যায়। এক্সপোর্ট মানে হচ্ছে এই এই ছবিটাকেই আপনি ওই সেভ করবেন কিরম ভাবে, মানে এক্সপোর্ট করবেন কিভাবে। এবার এক্সপোর্ট বিভিন্ন কারণে বিভিন্ন রকমের করা হয়, কারণ ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটের জায়গা খুব মানে ডেটা খুব কম, মানে সার্ভারে জায়গা খুব কম থাকে, যার কারণে ছবির খুব লো লো কোয়ালিটির, মানে সাইজটা খুব লো সাইজও দিতে হয়, মানে খুব কম সাইজের দিতে হয়, কিন্তু ছবির কোয়ালিটিটা যাতে ঠিক থাকে কিন্তু সাইজটা যাতে কম হয়, তার জন্য আমরা মানে সেভ অ্যাজ ওয়েব করি আমরা। মানে এই এই আর্টওয়ার্কটা আমরা ওয়েবসাইটের জন্য যখন আমি সেভ করব,
যেমন ধরো এটা আমি জেপিজি আকারে সেভ করেছি, তো এখানেতে এইটা রাইট ক্লিক করে সাইজটা দেখছি, এর সাইজটা হচ্ছে 103 কেবি। তো এইটাকেও আমরা যদি ওয়েবসাইটের জন্য আমরা করি, এটা ধরো আরো হাইভি ডিজাইন কিছু যদি থাকে, এটাকে যদি আমরা ওয়েবসাইটের জন্য যদি 3-4 MB ফাইল হয়, সেটাকেও কিন্তু এই 100 MB 200 MB 200 কেবি 100 কেবিতেও মানে সেভ করা যায়, কিন্তু এরকমই দেখতে লাগে। ঠিক আছে, তো সেইগুলো এক্সপোর্টের মধ্যে আমি মানে আজকে বলেছিলাম দেখাবো, কিন্তু আমার মনে হচ্ছে আজকে অনেকটা সময় হয়ে গেছে, তো আমি এক্সপোর্টটা আজকে আর বলছি না। কালকের ক্লাসে এক্সপোর্টটা মানে ডিসকাস করব, তারপরে বাদ বাকি যে টুলস এর ব্যাপারে কালকে আলোচনা করবো বলেছি, মানে ঠিক করছি আর কি কালকে। তো কালকে সেই টুলস এরও আলোচনা করবো। তো আপাতত আহ এই আজকের ক্লাসটা এখানে মোটামুটি ছোট করে দিচ্ছি, অনেকটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আর এই যে একটা অনেক কথা বললাম, এই কথাগুলো যদি যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই সবাই করবে। আর আমি এই ফটোশপ ডকুমেন্ট মানে এই যে পিএইচডি ফাইলটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটাকে নিয়ে নাড়াঘাটা করে এখানে লেখা টেখা চেঞ্জ করে নিজের নাম ফাম, এই যে লেখাটা আছে এই লেখাটার উপরে জাস্ট টাইপ টুল নিয়ে যাবে, টেক্সট টুলটা নিয়ে গিয়ে এখানে জাস্ট ক্লিক করবে। এই যে এখানে গিয়ে এখানে ক্লিক করে নিজের নাম টাম লিখে বা কিছু একটা চেঞ্জেস করে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই একটুখানি পাঠিও, ঠিক আছে? জাস্ট মোটামুটি আমি এই যে 3টে টুলস এর কথা বললাম, সেই 3টে টুলস আশা করি সবাই বুঝতে পেরেছো, আর সেভ করার ব্যাপারটাও আশা করি সবাই বুঝতে পেরেছো। তো কারো কিছু কোনো প্রশ্ন থাকলে আমাকে একবার বলো, তারপরে আমরা মোটামুটি এটাকে শেষ করে দেবো, মানে মোটামুটি আজকে ক্লাসটা এখানে মোটামুটি সমাপ্ত করবো। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে, অসুবিধা নেই। আমি এই এই ক্লাসটা রেকর্ডিং সবার প্রয়োজন আমি জানি, কারণ শর্টকাট কি গুলো সবার মনে থাকবে না, শর্টকাট কি গুলোর প্রয়োজন পড়বে। কেউ প্লিজ একটু আনমিউট করে কথা বললে ভালো হয়। হ্যাঁ, আজকে যেমন আমি তো ক্লাস জয়েনই করতে পারিনি, আমার একটু পারিবারিক কাজ ছিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। রেকর্ডিং তো দিয়ে দেবো, রেকর্ডটা আমি দেখে রেকর্ডিংটা আমি নেবো, ঠিক দেখে আছে? নেবো। রেকর্ডিং নিয়ে নেবেন। আর কারো কিছু প্রশ্ন থাকলে, আমি 11টা বাজতে যাচ্ছে, অনেকজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে, আমরা প্রথমের দিকে অনেকটা সময় মানে অপব্যয় করে ফেলেছি আজকে, আর ছোট করতে হবে একটু। আর কোনো প্রশ্ন আছে নাকি বন্ধ করবো? সাহিল, রিজওয়ান ভাই, নাসিম ভাই, না না, আমার ক্লিয়ার, কোনো কোশ্চেন নেই, ঠিক আছে। এখানে কে কে আছে? আব্দুল মালিক আখতার ভাই, কিছু প্রশ্ন থাকলে বলবেন। মাসুদ ভাই, কিছু প্রশ্ন থাকলে বলবেন। সন্দীপ তো, এই যে সন্দীপ তো এখানে আছে, ও সন্দীপ তো আমার সঙ্গে মানে আমরা একসঙ্গে কাজ করি, আমার আর্ট ওয়ার্ল্ড এর অনেক সময় ডিজাইন ফিজাইনের কাজ থাকে, সন্দীপ তো আমার সঙ্গে কাজ করে। তো আশা রাখছি, আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমি এটা ফ্রি অফ কস্ট, এটা এই যে ক্লাসের ব্যাপারটা এটা যে করছি, আশা করি আপনাদের মধ্যে যদি আপনারা একটু মনোযোগ সহকারে আমাদের সঙ্গে ক্লাস করেন বা একটুখানি বেসিক জিনিসটা আপনারা যদি শিখে যান, আপনারা যদি মনে করেন আমার সঙ্গে কাজ করবেন, কারণ আমার প্রচুর ক্লায়েন্ট থাকে, আমার আর্ট ওয়ার্ল্ড যেটা আছে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি আমি যেটা চালাই, আমার যে সমস্ত এক্সিস্টিং ক্লায়েন্ট আছে, যে সমস্ত কাজগুলো আমরা গ্রাফিক্স রিলেটেড আমরা কাজগুলো করি, আমার টিমে মোটামুটি কয়েকজন কাজ করে আমার সঙ্গে। তো আপনারা যদি মনে করেন যে কিছু কাজ করে আপনার কিছু টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করছেন, তো আহ, আমার এই ক্লাসটা একটুখানি ভালোভাবে করুন, দিয়ে বেসিক ফটোশপের নলেজটা আপনি গেইন করে নিন। তাহলে আমি ব্যক্তিগতভাবে কিন্তু আপনাদেরকে অনেক কিছু কাজ আমি প্রোভাইড করব, আপনারা কাজ করে সেখান থেকে কিছু উপার্জন করতে পারবেন। তো এইটা একটা মোটামুটি অপরচুনিটি রয়েছে সবার জন্যই। আর এরপরে আমাদের ক্লাসে আরো অনেকজনকে আমি ইনভাইট করব, ঠিক আছে? তো আপাতত এখানেই শেষ করি, ঠিক আছে? বলছি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফটোশপ 7-এ আমি দেখেছি হোয়াটসঅ্যাপ থেকে কোনো ছবি নিয়ে ওপেন করতে গেলে ওপেন হয় না। এটা এটা যে 2020 ভার্সনে যেটাতে কাজ করাচ্ছেন ওতে ওপেন হবে? হ্যাঁ হ্যাঁ, ফটো মানে এবার কিছু কিছু ক্ষেত্রে মানে ছবির এক্সটেনশন আলাদা থাকে, মানে যেমন ধরুন মানে হোয়াটসঅ্যাপের ছবিটা মানে জেপিজি ফাইল সবসময় থাকে না, অনেক সময় ভালো করে দেখবেন ওই যে ফাইলের এক্সটেনশন হয়তো আলাদা থাকে। তারপরে ওয়েবসাইট থেকে কোনো ছবি মাঝে মধ্যে ডাউনলোড করলে ডাব্লিউইপি বলে একটা থাকে, তো এগুলোর জন্য আলাদা প্লাগইনস ইনস্টল যদি করা হয়, মানে ফটোশপ 7 এর ক্ষেত্রে ওপেন হবে, কিন্তু আলাদা করে প্লাগইনস ইনস্টল করতে হবে। আর 2020 যদি আপনি ব্যবহার করেন, আপনি কিন্তু অনেক আপডেটেড পাবেন। আর মানে যেমন আইফোনেতে ফটো তুললে হাই কোয়ালিটি ছবি HEVIC বলে একটা
মানে এক্সটেনশন থাকে মানে আইফোনের ছবি তুলি। তো সেই ছবিগুলো কিন্তু নর্মালি ফটোশপে ওপেন হয় না। হ্যালো, সাউন্ড যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আরে আমি কথা বলতে পারছি না, আমার গলাটা প্রবলেম আছে। আর চ্যাট বক্সে দেখছিলাম, তো চ্যাট আমি করতে পারছি না, আমি লিখতে পারছি না। এটা সলিউশনটা কিছু আছে তো তোমার কাছে আমি এখানে? নাসিম ভাই যে, আচ্ছা এক মিনিট, আমি নাসিম ভাই যে কোশ্চেনটা ছিল আমি ওইটা বলে দিচ্ছি। মানে ওই যে আপনি হোয়াটসঅ্যাপে যে ফাইলটা আপনি ওপেন করতে হোয়াটসঅ্যাপের যে ছবিটা আপনি ওপেন করতে পারছেন না সিম্পলি, মানে আমি সলিউশন বলছি ওটা কিন্তু এটা যাচ্ছে। পার্মানেন্ট সলিউশন নয়। তো আপনি ওইটা জাস্ট ওই যে ছবিটাকে আপনি ওপেন করতে চাইছেন ওই ছবিটাকে ওপেন উইথ পেন্ট করবেন। নর্মাল মাইক্রোসফট পেন্ট হ্যাঁ আছে, পেন্টে ওপেন করে সেভ করে নেবেন, দিয়ে তারপরে ফটোশপ 7 ওপেন করবেন, ছবিটা ওপেন হবে। আর আপনার কাছে সেটাই যদি করি। ফটোশপ 2020 বা নতুন ফাইল, যেহেতু নতুন ফটোশপ যদি থাকে তাহলে আপনি তাতেও কাজ করতে পারবেন। হ্যাঁ, ওটা সেটাই করে থাকি, পেনটা ওপেন করে তারপরে আমাকে ফটোশপ 7 ওপেন করতে হয়, তাছাড়া আগে ওপেন করতে পারি না। হ্যাঁ, আপনি লেটেস্ট ভার্সন ইউজ করুন, তাতে আশা করি অসুবিধা হবে না। ওটা আমাকে অনেক আপনি বলতে আউটডেটেড ভার্সন। আপনি বলার দরকার নেই, আমাকে চেনো তো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। নাসিম দা, থ্যাংক ইউ। হ্যাঁ মানে আমি হ্যাঁ এখন ছোট করছি কারণ আমারও অনেক ইয়ে আছে, সকালবেলায় আমাকে উঠতে হবে, ডিনার করতে হবে। আর আপনাদেরও অনেকক্ষণ এখানে যারা সবাই আছে, তো এখানে ছোট করলাম, আজকের মতো এখানে ইতি শেষ হ্যাঁ, করছি। ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ।